নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ আমি আপনাদের আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম একটি সত্যি গল্প। বৈকুণ্ঠ বল্লভ উদাত্ত গলায় বললেন, এক্ষুনি নাই বা হলো, চলুক না আমার সঙ্গে, হয়েই যাবে, দেব কোনোখানে ঢুকিয়ে। বৈকুণ্ঠ বল্লভের গাতি বোন জলদবালা তবুও কুণ্ঠিতভাবে বলে, কতদিনে হয় না হয়, তুমি বরং মেজদা গিয়ে একটা চাকরি বাকরি ঠিক করে একখানা পোস্ট কার্ড ফেলে দিও, পত্রপাঠ পাঠিয়ে দেব। বৈকুণ্ঠ একথা কানে নেন না। বলেন, কেন, এখন আমার সঙ্গে যেতে আপত্তি বা কি? জামালপুরে জল হাওয়া ভালো, খিদে তেষ্টা বাড়ে, দুদিনে তো ছেলের শরীর সেরে যাবে, ম্যালেরিয়ায় ভুগে ভুগে তো হাড্ডি সার। জলদবালা থানের আঁচলে চোখ মুছে বলে, তোমার মহৎ প্রাণ মেজদা, তাই বললে কথা, ছেলের কাকারও তো তাকিয়ে দেখে না। বৈকুণ্ঠ বল্লভ দাবড়ানি দিয়ে বলেন, থাম জলদ, বড় বড় কথা রাখ, মহৎ প্রাণ, যেন স্কুল পাঠ্য বই থেকে ভাষা শিখে এলি। কাকারা আর দেখবে কোথা থেকে? ছাপ ওসা বই তো নয়। যা, ছেলে জামা কাপড় গুছিয়ে রাখবে, যা, কাল সন্ধ্যের গাড়ি। জলদবালার তবু অস্বস্তি ঘোচে না। ছেলেটি তো তার সূচাকারে নয়, মাথা আছে তবু পড়বে না। এতদিন পড়া চালিয়ে গেলে একটা পাশ করে বেরোতো, কিন্তু বাপ মরল কি পড়াটি ছেড়ে এই 2 বছর দাগার ষাঁড় হয়ে ঘুরে বেড়াচ্ছে। পাড়ার যত ডানপিটেদের সর্দার সে ছেলেকে এমনই গাতি ভাই ভাজের ঘাড়ে চাপিয়ে দেবে? ছেলে কি করবে না করবে, চাকরি একটা হয়ে গেলে বাঁধা জোয়ালে পড়ে যাবে, এদিক ওদিক করতে পারবে না। জলদবালা তাই আরও কুণ্ঠিত গলায় বলে, তোদের সঙ্গে পাঠিয়ে দিলে আমিও তো নিশ্চিন্তি হই মেজদা, কিন্তু ভাগ্নেটি তো তোমার তেমন সুবুদ্ধি নয়, বেকার ঘুরে বেড়ালে কি না কি উৎপাত করবে সেই ভয়। এত যে ভোগে তবু তো দাঁড় কমে না। বৈকুণ্ঠ হা হা করে হেসে উঠে বলেন, ভাগ্নেটির গুণের কথা তো গায়ে ঢুকে পর্যন্তই শুনছি, জগাই মাধাইয়ের একজন। তা কি আর হবে, মায়ের ওপর উৎপাত করছে, না হয় মামার ওপর করবে 2 দিন, জোয়াল ঘাড়ে পড়লেই সব ঠিক হয়ে যাবে বাবা, চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। ও তুই আর দো মনা করিস নে। কই ডাক তো ছড়াকে দেখি, বৈকুণ্ঠ বল্লভের সামনে মাথাটা কতখানি তোলে। বৈকুণ্ঠ বল্লভ জামালপুরে রেলের চাকরি করেন, মোটা মাইনের চাকরি। মাস গেলে 100-র ওপর আরও 25টি টাকা ঘরে আনেন। সবটি ঘরে লক্ষ্মীর হাতে তুলে দেন সংসার খরচ বাবদ। তবে উপরি টুপরিগুলো, সেটা পকেট থেকে ঘরে যায় না, পকেটে পকেটেই ঘোরে। পকেট থেকে কোনো এক সময়ে তার খানিক যায় পোস্ট অফিসে মানি অর্ডার মূর্তিতে পরিণত হয়ে যেতে। মাসের গড়ায় মানি অর্ডারের কুপন লেখা একটা কাজ, রীতিমতো সময় লাগে। যত সব অজ পাড়াগাঁয়ে ঠিকানায় তো বেশি, শহরে কে আর 2-3টি কি জোর 4টি টাকার জন্যে পিয়নের পথ চেয়ে হা পিত্তেস করে বসে থাকে। তা 2 টাকায় একটা গরিব বিধবার পেটের ভাতটা হয়ে যায়, নয়তো কোনো দুঃখী ছেলের পড়ার খরচটা মেটে। প্রসন্নময়ী এগুলি টের পান না। পেলে আর প্রসন্নময়ী মূর্তিতে থাকতেন কিনা বলা শক্ত। প্রসন্নময়ী রত্নগর্ভা আবলুস কাঠের মতো
গুড়টির সাথে কন্যা তিনি পাবলিশ করেছেন এবং এখনও আশা রাখছেন অষ্টম গর্ভটি কৃষ্ণমূর্তিতে আবির্ভূত হতে পারে। 3টি মেয়ের অলরেডি বিয়ে দিয়ে ফেলেছেন বৈকুণ্ঠ বল্লভ। আরও চেষ্টায় আছেন দুটোকে এক রাত্রেই পার করতে। 3 জামাইয়ের মধ্যে দুটোকে বৈকুণ্ঠ বল্লভই এই জামালপুরে সোনার চাকরি, রেলের চাকরি করে দিয়েছেন। তবে মেয়েরা এখনও বাসায় আসবার সৌভাগ্য অর্জন করেনি। শ্বশুরবাড়িতে গ্রামেই থাকে। আর একটা মেয়ে জমিদার বাড়ির ভাগ্নে বউ হয়েছে, সেখানেই বসবাস করে। কর্তার বিধবা বোনের ছেলে। বউ তারা আর যাবে কোথায়? জমিদারের ভাগ্নে চাকরি বা করবে কোন লজ্জায়? বৈকুণ্ঠ বল্লভ যদি একালের লোক হতেন তাহলে আত্মীয় পোষণের অপরাধ করেই তার নিজের চাকরিটি চলে যেত, কিন্তু কালটা সে কাল। তাই বৈকুণ্ঠ বল্লভের প্রায় পেশায় হয়ে গেছে দেশ গ্রামের আত্মীয় স্বজনের যত অগাবগা হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলেগুলোকে ধরে ধরে এনে এক একটা চাকরি করে দিয়ে তাদের মানুষ করে দেওয়া। অবশ্যই এন্ট্রেন্স পাস করে ফেলেছে এমন ছেলে কি একেবারে নেই? তাও আছে। তেমন ছেলের উপযুক্ত চাকরিও আছে, তাও করে দেন বৈকুণ্ঠ বল্লভ। ছেলে জামাই, ভাগ্নে ভাইপো, যার জন্যে হোক কেউ একবার চাকরির কথা বললেই বৈকুণ্ঠ বল্লভ দরাজ নির্দেশ দিয়ে চিঠি দেন, পত্রপাঠ তাহাকে পাঠাইয়া দাও, ব্যবস্থা করিতেছি। আর নিজে যখন পুজোর ছুটিতে রসুলপুরে দেশের বাড়িতে আসেন তখন গোটা কতককে বলে বলে ধরে নিয়ে যান। প্রসন্নময়ী এতে অবশ্যই বিশেষ খুশি হন না। বলেন, ওদের দরকার না তোমার দরকার? ওরা গাঁই গুঁই করছে, তুমি আগ বাড়িয়ে চলুক চলুক করতে যাও কেন? তোমার কি গরজ? বৈকুণ্ঠ বল্লভ প্রায় আশ্চর্যান্বিত হয়েই বলেন, গরজ নেই? বলো কি গো? গাঁয়ের অকাল কুষ্মাণ্ড মুখ্য গোয়ার ছেলেগুলো গেঞ্জেল গুলিখোর লক্ষ্মী ছাড়া হয়ে মা বাপের মুখে চুনকালি দিয়ে বেড়াবে, গাঁয়ের তাতে খুব মুখোজ্জ্বল হবে? প্রসন্নময়ীর পর কি আর নিজের মুখে চুনকালি দিয়ে বলবেন, তোমার তাতে কি বয়ে গেল? তাই অন্য লাইনে বলেন, শশী ঠাকুরপোর ভাগ্নেটা কিন্তু আর অকাল কুষ্মাণ্ড নয়, পাশ করা। বিন্দু ঠাকুর যে ছিল পাশের পড়া পড়িয়ে ছেলে, তাদেরও তো নিয়ে যাচ্ছ নারদের নেমন্তন্ন করে। বৈকুণ্ঠ দারুণ বুদ্ধিমানের ভঙ্গিতে বলেন, ও রহস্য বুঝবে না গিন্নি, আপিসেও তো একটা মান মর্যাদা রাখা দরকার। কেবলই অগাবাগাতে নিয়ে যাচ্ছি আর সাহেবের সামনে ধরে দিয়ে হাত কচলাচ্ছি। মাঝে মাঝে যদি এমন এক একখানাকে নিয়ে যেতে পারি যাতে ডাঁটের ওপর সামনে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারি, সেটা নেব না? আর কি বলবেন প্রসন্নময়ী? এ কাল তো নয় যে বলবেন তোমার ওই সব কুৎসিতের কন্যা করা আমার দ্বারা হবে না। আর কোনো কন্যা যদি নাও হয়, রেঁধে ভাত তো দিতে হয় তাদের। রেল কোম্পানির দৌলতে বাইরের কাজের লোক অবশ্যই হামেহাল পাওয়া যায়। বাসন মাজার একটা দায় 1 টাকা 5 মাইনে দিয়ে রাখলে ব্যাস, বাকি কাজ তোমার গিয়ে ঘর ছাড়া, ঘর মোছা, কাপড় কাচা, মশলা পেশা, ময়দা মাখা, রুটি বেলা, কয়লা ভাঙা, কাঠ কাটা, উনুন ধরানো ইত্যাদি, ইস্তক বড়ির ডাল বেটে দেওয়া পর্যন্ত সব কিছুই রেলের লোকজন করে দেয়। প্রসন্নময়ী অবশ্য আগে জেনে নেন লোকটা জল কিনা। জল হলে তবে তো বাড়িতে ঢোকানো,
অতঃপর তাকে চান করিয়ে কাঁচা কাপড় পরিয়ে কাজে লাগানোর প্রশ্ন। কিন্তু যতই যা হোক অবহেলার জন্য ভাতের হাঁড়ির ভার নেবে এমন লোক কথা। বৈকুণ্ঠ পল্লব তো আজও বনে জামালপুর মুঙ্গেরে। পশ্চিমে বাস করার দরুন রাতে রুটি খাওয়া ধাত হয়ে গেছে সব। তাতে ল্যাঠাও কম। একটা ডাল একটা মোটা তরকারি করে রাখলেন। রুটির গোছা করা থাকলো নিশ্চিন্তে। রাতে মাছের পাট না করলেও চলে, কিন্তু গাঁয়ের ওই নন্দীভৃঙ্গিরা রুটি গিলতে চাইবে না, গিলতে পারবেও না। অতএব চড়াও দুশের চালের ভাতের হাঁড়ি, বর্ষাও এত বড় মাছের ঝোলের কড়াই। একদিন সেটি না হলেই তো বৈকুণ্ঠ খোঁজ নেবেন। হ্যাঁ গো, আজ তোমার ঝড়ুয়ার মা মাছ দিয়ে যায়নি? মাছওয়ালি ঝড়ুয়ার মার এরাই সেরা খদ্দের। আর প্রসন্নময় যদি খুনাক্ষর খরচের কথা তোলেন, বৈকুণ্ঠ তৎক্ষণাৎ মুঠোখানেক টাকা কোটের পকেট থেকে বার করে ধরে দিয়ে বলেন, অকুলন হয় আবার চেয়ে নেবে। মা লক্ষ্মী তো কৃপণতা করছেন না, তুমি বা তা করতে যাবে কেন? পাড়া গাঁয়ের ছেলে, তেলে জলে আর মাছে ভাতে শরীর, পশ্চিমে হাওয়া রক্ত হতে সময় লাগবে। প্রসন্নময়ী এরপর আর খরচের কথা মুখে আনবেন কি করে? তাছাড়া রেলের চাকরির দৌলতে প্রাচুর্যে উপজনা লক্ষ্মীর সংসার বৈকুণ্ঠ বল্লভের। আমের সময় বড়া বড়া আম, গুড়ের সময় মোটকি মোটকি গুড়, এসব তো আছেই। আবার অন্য ভেটও আছে, কপির ঝোড়া, কড়াইশুঁটির ঝুড়ি, ফল পাকড় আসছেই হরদম। আবার হয়তো কেউ ধড়াস করে একটা বড় রুই মাছই ফেলে গেল উঠোনে, হয়তো বা হাঁসের ডিম বসিয়ে দিয়ে গেল 2-4 ঝুড়ি। এ সমস্তই উপরি পাওনার অঙ্গ। এত জিনিস ঘরে থই থই করছে, খরচের কথা কানে তুলতে গেলে ভালোই বা দেখাবে কি করে? কিন্তু ওই সব খাদ্যবস্তুগুলো গুছিয়ে কেটে কুটে ভাগ করে দিয়ে খাওয়ানো কাজ নয়। তাও তো তেমন বিশ্বাস হয় না বৈকুণ্ঠ বল্লভের। নিজে রাত্রে খেতে বসে ঠিক বলবেন, আমরা সবাই খেয়েছে তো? ওরা মানে গুণনিধিরা চাকরিতে ঢুকিয়ে দেবার পরেই কি শান্তি? যতদিন না তাদের যেমন তেমন একটা কোয়ার্টার্স পাইয়ে দিচ্ছেন অথবা অন্য কোনোখানে বদলি হয়ে যাচ্ছে, তারা ততদিন তো বৈকুণ্ঠ নিবাসের স্থিতি, যেখানে বোর্ডিং অ্যান্ড লজিং ফ্রি। সেকালের গিন্নি তাই প্রসন্নময়ী কেবলমাত্র মনে মনে অপ্রসন্ন হওয়া ছাড়া আর কিছুই করে উঠতে পারেন না। বড় জোর খেয়েছে গো খেয়েছে, বিশ্বাস না হয় ডেকে শুধো বলে ঝঙ্কার দিয়ে ওঠেন, এর বেশি না। একালের গিন্নি হলে কর্তার মহৎ হওয়া ঘুচিয়ে ছাড়তেন। এক লট মানুষ গত্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে অথবা অন্তর্বর্তীকালে আর এক লট এসে যায়। পুজো ছুটিতে রসুলপুরে যাওয়া মনে করলে প্রসন্নময়ীর আনন্দ যেমন হয় তেমনি আতঙ্কও হয়। যে কটাকে পুজো ছুটিতে দেশে বেরিয়ে নিয়ে যেতে সঙ্গে করে আনেন, তার ডবল মাল নিয়ে ফেরেন বৈকুণ্ঠ। জলদবালা ছেলে জামা কাপড় গোছাতে চলে যাবার পরই সত্য আচার্যের ছেলে বটুক এসে ধরে পড়ল, কাকা, একটা অখাদ্য শালা এসে ঘাড়ে পড়ে রয়েছে, তার একটা গতি হবে না? বৈকুণ্ঠ রেগে উঠে বলেন, হবে না? এ খবর কখন কার কাছ থেকে পেলি রে বেটা? বলি, তোর ঘাড়ে যে একটা অগতি সম্বন্ধী চেপে বসে আছে তা আমায় বলেছে কে? হাত গুনতে শিখেছি? ব্যাস, বটুকের ঘাড় হালকা হয়ে গেল। তারপর এলো ঘণ্টেশ্বর ঘোষাল। তার আবেদন তার পাজি লক্ষ্মী ছাড়া সোতা তো ভাইটাকে নিয়ে। বলল, বাবা তো মরে খালাস হলো,
তার বুড়ো বয়সের নন্দগোপালটি এখন বেয়াড়া বদমাশে রাজা হয়ে উঠেছে। সেটাকে আপনার সঙ্গে পাচার করবার তাল করছিলাম। তা ছোটো মা তো কেঁদে গঙ্গা বোয়াচ্ছেন, ছেলে ছেড়ে থাকতে পারবেন না। বৈকুণ্ঠ তামাক টানতে টানতে বলেন, তা অবশ্যই হতে পারে। বিধবার একমাত্র সন্তান, তা উনিও নয় চলুন। ছেলেটা স্থিত ভিত হলে ছেলের কাছেই তো থাকতে হবে। সতীনপুর সংসারে কতদিন থাকবে? ঘণ্টেশ্বর ঘোষালের পাতা হাতখানায় কি স্বর্গ নেমে এসে পড়ল। তবে ঘোরেল ছেলে, তাই মুখের হাসি মুখে চেপে করুণ গলায় বলে, সে কি উনি যেতে রাজি হবেন? বৈকুণ্ঠ গুড়ুক গুড়ুক করতে করতে বলেন, কেন, না হবার কি আছে? পরের বাড়ি তো নয়, শোকাতাপা মন। চলুন না একটা নতুন দেশে, মিলেমিশে থাকবেন, মন প্রফুল্ল থাকবে। আচ্ছা, রাজি না হন আমার কাছে একবার পাঠিয়ে দিস। বৈকুণ্ঠ ডেকে পাঠালে গ্রামের কারো না করবার সামর্থ্য নেই। অতএব ঘণ্টেশ্বর ঘোষালের সৎমা যজ্ঞেশ্বর ঘোষালের বিধবা সুধারানী এক গোলা ঘোমটা দিয়ে এসে দরজার ধারে বসেন। কাছে প্রসন্নময়ী। বৈকুণ্ঠ দরাজ গলায় বলেন, ছেলের সঙ্গে আপনিও চলুন নতুন খুড়ি, সেই প্রস্তাবে আপনাকে ডাকা। মেয়ের বয়সী খুড়ি ঘোমটার মধ্যে থেকে যা বলেন, প্রসন্নময়ীকেই তার পাঠোদ্ধার করে দিতে হয়। খুড়ি বলছে, দেশ বই ছেড়ে বিদেশে যাওয়া। এই দেখো কাণ্ড, দেশ বই ছেড়ে আমি যাইনি। যেখানে অন্ন সেইটাই দেশ। ছেলে যেখানে কাজকর্ম করবে সেখানেই তো থাকবে। বলে দাও খুড়িকে, জলে তো আর পড়বেন না। আর দ্বিমত করবেন না খুড়ি, আখেরে উন্নতি হবে, এমন কাজেই ঢুকিয়ে দেবো ছোড়াকে। প্রসন্নময়ী উৎসাহীর গলায় বলেন, খুড়ি বলছে দুটো মানুষ শুধু মুধু তোমার গলায় গিয়ে পড়বে, বরং কাজের একটা খবর হলে। আহা, কি মুশকিল! গলায় পড়া আবার কি? কথাটা সত্য নয় নতুন খুড়ি। মানুষ মানুষের বাড়িতে যাবে না তো কি জন্তু জানোয়ারের বাড়ি যাবে? তুমি বলে দাও খুড়িকে, গেলে বরং আমার সুসারি হবে। শাশুড়ি বউ দুজনে মিলে সংসার করবে, তোমার খাটুনি কমবে। তাছাড়া আলাদা গেলেই তো আবার রেলের ভাড়া লাগবে। আমার সঙ্গে চলে গেলে সে লেঠা নেই। মাগনা রেল কোম্পানিকে 4টি গুণগার দেওয়া দরকার কি? না না, অত সাত পাঁচ চিন্তায় কাজ নেই। কাপড়টা গামছাটা গুছিয়ে নিতে বলো, কালই রওনা। আর হ্যাঁ, খুড়ি না থাকলেও নাবালকের সম্পত্তি গ্রাস করবে সে ভাবনা করা দরকারই নেই। বৈকুণ্ঠ বল্লভ এখনও মরেনি। অতঃপর বৈকুণ্ঠ বল্লভ গাঁয়ে বেরোন। কোথায় কোন বেকার হতভাগা বিড়ি খেয়ে আর মাছ ধরে বেড়াচ্ছে খুঁজে পেতে প্রায় জবরদস্তি করে নিয়ে যাবার ব্যবস্থা করেন তাদের। বলেন, আরে বাবা, অত গাঁইগুই কেন? জলে তো পড়ছে না। আপনজনের বাড়ি হাওয়া বদলে যায় না লোকে? মনে করো তাই পাঠাচ্ছ ছেলেকে। ম্যালেরিয়ায় ভুগে ভুগে সব কটাই তো দেখছি পিলে পেটা। জামালপুরে জল হাওয়ার আর রাধুর মার যত্নের গুণে শরীর দুদিনে সেরে যাবে। অতএব পরদিন বৈকুণ্ঠ বল্লভ গুটি আষ্টেক 10 নানান বয়সে নানান সাইজের আর নানান সম্পর্কের আপনজন নিয়ে গিয়ে রেলগাড়িতে ওঠেন। টিকিট কাটা ঝামেলা নেই। বৈকুণ্ঠ বল্লভ সঙ্গে আছেন। প্রসন্নময়ী অন্তরালে একসময় বলেন, এরপর লোকে তোমায় আর কাঠি বলবে। বৈকুণ্ঠ প্রসন্ন হাসি হেসে বলেন, বলুক, ভবিষ্যতে বুঝবে ভালো করেছি কি মন্দ করেছি। লোকের উপকার করবার উপায় হাতে থাকলে না করে থাকা যায় নাকি বড় বউ? না, তাই থাকতে আছে। আমি যে কদিন চাকরিতে আছি যতগুলোকে পারি হিল্লে করে দিয়ে যাব। প্রসন্নময়ী ঘোমটার আড়ালে নথ নেড়ে বলেন,
আর তুমি যত যা উপায় করবে সব ওতেই যাবে। বৈকুণ্ঠ অতাত গলায় বলেন, তো গেলই, জলে তো আর যাচ্ছে না, মানুষের পেটেই যাচ্ছে। তোমার পেটের কুলির পেটে টান পড়লে তখন বলতে এসো। তা সেই তখনটা আর প্রসন্নময়ীর ভাগ্যে আসে না, কারণ বৈকুণ্ঠ বল্লভের ডান হাতে বাঁ হাতে উপরি সাহেবের নেকনজরের লোক, ট্যাপ করে কার সাধ্যি। তাছাড়া রেল কোম্পানির মালে তো বৈকুণ্ঠ ভবন ভর্তি। কয়লা, কাঠ, কেরোসিন এসব যে কিনতে হয় তা বৈকুণ্ঠ পরিবারের কেউ জানত না। বৈকুণ্ঠর আত্মীয় বন্ধু সমাজে ছেলেপুলের তিনি অর্ডার সাপ্লায়ার ছিলেন। নিয়মিত যোগান দিয়ে গেছেন বৈকুণ্ঠ। চকখড়ি, পেন্সিল, কাগজ, কালি, রবার, আলপিন আরও কত কী। তা হিসেব করলে বলতেই হবে লোকটি সততা সম্পন্ন ছিলেন না। অনেক দোষ ছিল ভদ্রলোকের। ঘুষ খাওয়া আত্মীয় পোষণ, বিনা টিকিটে রেলগাড়ি চড়ায় উৎসাহ দান, বহুবিধ চতুরালি করে আপনজনেদের সুরাহা করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। যদিও নিজে তিনি এগুলিকে দোষ বলে মনে করতেন না, তাহলেই দোষী। তবু ছেলেবেলায় আমার বাবার দূর সম্পর্কের মামা ওই বৈকুণ্ঠ বল্লভের গল্প শুনতে দারুণ ভালো লাগতো। নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।